জয়ের পথে সঙ্গে সুজয়। Leave a mark so strong, leave a mark so strong that your work speaks. Your work speaks long after you stop speaking. Your work speaks long after you stop speaking. Leave a mark so strong. নমস্কার, জয়ের পথের সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং জয়ের পথের সঙ্গে সুজয় আজকে 498তম 498th এপিসোড, 498তম সপ্তাহ। এবং আজকের সপ্তাহে আমার অতিথি Mr. Auritra Bhattacharya. নমস্কার তো, থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। অরিত্র বাবুকে হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু আজকে ওনার সম্বন্ধে আমরা এই এপিসোডে শুনবো ওনার কথা। আমাদের প্রোগ্রাম আস্তে আস্তে চলতে চলে এসছে 498 সপ্তাহে। অরিত্র বাবুকে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ দেওয়া বাকি আছে আপনাদের সকলকে, আমার দর্শকদের, যারা সপ্তাহের সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। 7 rules of success, সাপ্তাহিক সাফল্যের 7 খনে। The first rule, great achievements begin with great determination. আগে যদি ডিটারমিনেশন না থাকে তাহলে কিন্তু সেটা পারসিউ করা এবং অ্যাচিভমেন্ট হবে না। So great achievement starts with great determination. The second rule of success is built on sacrifice, struggle and self-belief. Sacrifice, struggle and self-belief. দেখতেই পাচ্ছি আমরা চারিদিকে। So no explanation on that. The third rule, do not wait for opportunities, create them. কেউ থালা সাজিয়ে দেবে না। You have to make your own platter so that you get the right kind of dish. So don't wait for opportunities, keep on creating them. The fourth rule of success, hard work in silence creates the thunderous results. Hard work in silence will create thunderous results. বলে খুব ক্লিশে, কিন্তু বলে there is no shortcut route to hard work, and hard work in silence will create the thunderous result. যখন দেখবো তখন উপলব্ধি করবো কতটা পরিশ্রম তার পেছনে। The fifth rule of success, leaders are readers, learners and doers. Leaders, it has been studied, এটা পড়াশোনা করে দেখা গেছে, all great leaders are great readers. Every day we should keep on reading. যতদিন বাঁচি ততদিন শিখি। So leaders are readers, learners and doers. So they read, they learn and they do. The sixth rule of success, every problem carries the seed of a greater opportunity. যে কোনো problem, any problem, we learn. He said that either we success or we learn. So every problem has the signature of a greater opportunity. সাপ্তাহিক সাফল্যের সপ্তম and the last rule for today, the road to success is paved with patience and perseverance. বলে দুটো কি ভীষণ ইম্পর্টেন্ট, patience and perseverance. বলে I keep on defining success is not how high you achieve, but how many times you get back on your feet while you fail, and that requires patience and perseverance. চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে দু চার কথা। তার কারণ জয়ের পথের সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আজকে আমার অতিথি শ্রী অরিত্র ভট্টাচার্য। He has done his BBA from Burdwan University and MBA from VMU University. He's a second rank holder in the MBA exam. His first job was at UK Barclays Bank in 2010. He came back to India for family and joined HDFC Eastern Region at 2011. Presently, he is working in spiritual field all over the country. হয়তো একটু আপনাকে চেনে তো লোকে অন্য কারণে, সেটা তো পরে বলবো, কিন্তু একটু অন্য ধরনের প্রশ্ন দিয়ে শুরু করব। অবশ্যই। এন্ড ফরমোস্ট এটা কংগ্রাচুলেশন টু ইউ, কারণ আপনার 500 এপিসোড হতে চলেছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ সো মাচ। একটু যদি ছোটবেলার কথা বলেন। আর বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা? ইয়েস, অ্যাকচুয়ালি মানিকতলায় আমাদের খুব পুরনো বাড়ি। আচ্ছা, মানিকতলায়? ঠিক আছে, তো মানিকতলাতেই আমাদের জন্ম, মানিকতলাতেই আস্তে আস্তে বড় হয়ে ওঠা। সেন্ট পলস আমি পড়তাম, তো বাবা স্কুল টিচার ছিলেন। তো ফর সাম রিজনস কলকাতা ছেড়ে আমাকে হুগলি ডিস্ট্রিক্টে যেতে হয়। আচ্ছা, হুগলি ডিস্ট্রিক্টে আমার বাবা বাড়ি কেনেন, তো ওখানে আমরা যাই, শিফট করি। মান্দ্রা বলে একটা গ্রাম আছে, খুব ছোট গ্রাম, খুব সুন্দর, ধনেখালির কাছে। তো ওখানে তারপরে মাধ্যমিক দেয়া, এইচএস দেয়া, বন্ধুদের সাথে ওখানে গ্রাম ঘোরা। এট দ্য সেম টাইম আমি ব্লেসড হয়েছিলাম
যে শহর আর গ্রামকে ছোট বয়স থেকে খুব ক্লোজলি রেখে। কতদিন শহরে কতদিন ছিল, মানিকতলা অঞ্চলে কতদিন ছিল? মানিকতলাতে আমি ক্লাস 8 অবধি ছিলাম। ও 8 অব্দি ছিল, মানে একদম। বেশ মানে 13 বছর 12-13 বছর। Exactly. হ্যাঁ, So হ্যাঁ। So তারপর you had seen the city yes, before going back to the yes, village. yes. হ্যাঁ, হ্যাঁ। So মাঝে মাঝে যাতায়াত যাতায়াত হতো হতো, কারণ হ্যাঁ। আমাদের আলাদা মামার বাড়ি গ্রামেও হ্যাঁ, ছিল, হ্যাঁ। তো আমাদেরকে যাতায়াত করতে হতো। So I know the areas very well. দুটো যে আজকে আলাদা তো flavor। আজকে তো আপনি আপনাকে অন্যভাবে মানুষে চেনে, সেই কথাটা পরে আসবো। হুম, হুম। কিন্তু আমি তো আজকে আপনাকে সেই জন্য ডাকিনি, আজকে দেখেছি আপনি যে কাজই করছেন সফলভাবে করছেন, আপনার একটা পরিচিতি আছে। সম্প্রতি আপনি একটা পুরস্কার পেয়েছেন, যে পুরস্কারের অ্যাডভাইজারি বোর্ডে আমি ছিলাম, সেই দেখে আপনাকে Yes. দেখা আপনার ইনফ্যাক্ট আমরা সেই অ্যাডভাইজারি বোর্ডে যার সংস্থার সাথে তাদের আমাদের সাথে আমরা টাই আপ করেছি, যে তাদের সফল ব্যক্তিদের আমরা আমার এই প্রোগ্রামে রাখবো। বিকজ এই প্রোগ্রামে আপনি জানেন কিনা জানি না, প্রথম এপিসোডে চন্দ্রশেখর ঘোষ এসেছিলেন, আচ্ছা। এখানে হর্ষ নেউটিয়া সাহেব এসছেন, এখানে অঞ্জন চ্যাটার্জি এসছেন, এখানে সৌমিত্র বাবু এসছেন, এখানে সাবিত্রী দি এসছেন, এখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এসছেন, মানে পশ্চিমবঙ্গের মানে জহর সরকার এসছে, মানে অল পিপল, মানে ভেরি এস্টাবলিশড, মানে সেলিব্রিটি থেকে শুরু করে বিক্রম ঘোষ, গৌতম ঘোষ, জোনা গঙ্গোই। তো সেই জন্য আমরা এর সাথে টাই আপ করছি। সব থেকে বড় কথা, এই অনুষ্ঠানটি যিনি হোস্ট করছেন তিনি নিজেও কিন্তু মোস্ট সাকসেসফুল। একদম, থ্যাংক ইউ। এবার যদি জিজ্ঞেস করবো যে আপনাকে তো আপনার পরিচিত অন্য, কিন্তু আপনার কি মনে হয় যে আপনি তারপরে গ্রাজুয়েশন করলেন, বিবিএ করলেন, এমবিএ করলেন, আজকে যেটা করেন তার সাথে এটা কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই। কিন্তু হাউ মাচ এই বেসিক পড়াশুনো, বেসিক ডিসিপ্লিন, বেসিক স্কুল কলেজের পড়াশুনো আপনাকে হেল্প করেছে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেইটাতে। সেই পড়াশোনাটা তো আলাদা ছিল, কিন্তু বেসিক পড়াশোনাটা, বেসিক ডিসিপ্লিনটা স্কুল কলেজে। অ্যাকচুয়ালি আমি এবং আপনি বলছেন সেন্ট পলসে পড়েছেন, which is one of the best schools in the city আর কি। ইয়েস, তো আমি আসছি এই জায়গাটায়। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি ট্র্যাডিশন সবসময় কি হয়, মানে খুব স্পিরিচুয়াল ফ্যামিলি ট্র্যাডিশন। যদিও হাইলি এডুকেটেড মাই ফ্যামিলি। আমার জেঠু তিনি সেন্ট পল স্কুলের টিচার ছিলেন, আমার বাবা টিচার, আমার জেঠিমা টিচার, আমার মা মেট্রন ছিলেন কলকাতা মেডিকেল কলেজের, আমার আঙ্কেল উনিও ডক্টর ছিলেন, ঠিক আছে। আচ্ছা। সো আমাদের ফ্যামিলিতে পড়াশোনাটা ম্যান্ডেটরি, মাস্ট করতেই হয়, অ্যাজ ওয়েল অ্যাজ স্পিরিচুয়াল পড়াশোনাটাও আমাদেরকে পড়তে হতো ছোট থেকে। আচ্ছা, ঠিক আছে। সো সেটা ফ্যামিলি ট্র্যাডিশনই এটা ছিল। ফ্যামিলি ট্র্যাডিশনই ছিল। সো আমার ঠাকুমা আমাকে গাইড করতো, মা গাইড করেছে, বাবা গাইড করেছে। সো প্যারালালি আমাকে দুটো জিনিস এট দ্য সেম টাইম করতে হতো। সো পড়াশোনা আমি যে জিনিসটা করতাম, যে ম্যাথমেটিক্স, ইংলিশ, সংস্কৃত এট দ্য সেম টাইম পড়া, এতে কি হয়, আমি এখন যেটা বুঝি তখন বুঝতাম না, এটা আমাদের ব্রেনটাকে আরো ভালো ডেভেলপ করে, স্কিল করে আর কি। স্কিল করে। অ্যাকচুয়ালি ইচ এন্ড এভরি পার্ট, আপনি একটা ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন, ইউ নো ভেরি ওয়েল, কি আমরা যত, আপনি নিজেই বললেন স্টাডি, রিডিং, এভরিডে যে রিডিংটা সব থেকে বেশি হেল্প করেছে। পরে এসে যখন পার্টিকুলার একটা আমি প্রফেশনের সাথে যুক্ত হয়েছে, সেখানে কিন্তু আমাকে রেগুলার বেসিসে ভার্স্ট সাবজেক্ট পড়তে হয়। তখন কিন্তু ওই যে পেশেন্সটা ছিল ছোট বয়সে, যে Patience and perseverance, যেটা আমি বললাম। এক্স্যাক্টলি ওই যে জায়গাটা তৈরি হয়েছিল পড়াশোনা করে, সেটা কিন্তু আমাকে বিভৎস হেল্প করে। এন্ড এই যে বিবিএ করেছে, এমবিএ করেছে, আমার বহু মানুষ এখন কোশ্চেন করে যে তুমি এইগুলো করো, বিশেষ করে আমার ওল্ড ফ্রেন্ডস, স্কুল ফ্রেন্ডস, কর্পোরেটে কাজ না করলে, কাজ করেছিস, এই করেছিস, তুই বাইরে গিয়েছিলি, কাজতে এইটাকে কেন, ওয়াই? অ্যাকচুয়ালি আমি মাস্টার্স ম্যানেজমেন্টের, আমি পরে আসছি, এটা পরে বলতে দেবো, পরে বলতে, এটা আস্তে আস্তে পাতাগুলো ওল্টা। আমি এবার বলছি কেন আমি প্রশ্নটা জিজ্ঞেস করলাম। আপনি তো জানেন যে আমি একটা প্রাইভেট সংস্থার সাথে অনেক বছর ধরে যুক্ত, প্রায় 18 বছর হবে সেকেন্ড জুন। আমি দেখেছি যে ছেলেমেয়েরা আসে, আমি যেহেতু বিভিন্ন কাজ করি, আমি পড়াই, আমি অ্যাডমিনিস্ট্রেশন করি, আমি ইনকাম ট্যাক্সের লাইসেন্স, ভ্যালুয়েশন, চার্টার্ড ইঞ্জিনিয়ার, তার সাথে আমি টেলিভিশন করি, সিনেমা করি, সিরিয়াল, গান করি। সবাই বলে এখন তো সবাই এক ছেলে কিংবা এক মেয়ে, কেবল আমার এটা প্যাশনে, এটা আমি এটা করবো সারাদিন। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ছেলেরা এসে বলে, অনেক সময় ফার্স্ট ইয়ার এসে বলে। আমি বলি যে বেসিক পড়াশোনাটা শেষ কর, তাহলে একটা ডিসিপ্লিন হবে, প্লাস দুবেলা ডাল ভাত খাওয়ার মতন যে কোনো একটা গ্রাজুয়েশন অন্তত কমপ্লিট করলে। তো তাই জন্য আমি তো সফল মানুষদের এখানে আনি, তাদের থেকে শুনলে, আমাকে তো রোজ দিন দেখে, বলে না একটা বাংলায় কথা আছে না, গেও জেগে ভিক পায় না, সে আমি যতই পড়াশোনা করি, যেহেতু রোজ দিন দেখে, তাই জন্য আমি মানে আমার গেস্টদের এটা জিজ্ঞেস করা। এবার বলুন আপনি আপনার প্রফেশনাল লাইফটা বলুন, কিভাবে আপনি বিবিএ করে, এমবিএ করে, তারপর কি চাকরিগুলো করলেন সেগুলো বলেন, মানে ওইটা আপনার আসল, মানে যে এখন যেটা করেন সেটা আমি দ্বিতীয়ার্ধে একটু স্ট্রেস দেবো, প্রথমার্ধে ছুঁয়ে যাবো। আপনি বলুন যে আপনি কিভাবে শুরু করলেন। অ্যাকচুয়ালি আই রিমেম্বার, আমি যখন বিবিএ পড়েই চাকরি পেলেন না এমবিএ পড়ে? বিবিএ পড়েও চাকরি পেয়েছিলাম। আচ্ছা, আই কেম টু ফার্স্ট বিবিএ। আচ্ছা, আমাদের বাড়িতে পেপার আসতো না, প্রত্যেকের বাড়িতে। তো আমি তখন জাস্ট ক্লাস 11 এ পড়ছি, ঠিক আছে। সো পড়তে পড়তে তখন একদিন আমি
একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, ঠিক আছে, প্রপারলি মনে নেই যে কোন ইনস্টিটিউশনে, যেখানে বিবিএর জন্য ভর্তি হওয়া প্লেসমেন্টের সুযোগ আছে। তখন তো অত কিছু জানার ব্যাপার ছিল না। তো বাট তখন বাড়িতে কম্পিউটার ছিল, ইন্টারনেট তখন ভিএসএনএল এর ছিল, খুব স্লো। তো এই সার্চ করে করে এই ব্যাপারটা বুঝেছিলাম যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আর বিজনেস আমাকে বরাবরই খুব টানে ছোট থেকে। বিবিএই আমাকে পড়তে হবে। তো আমার এখনো মনে আছে, প্রত্যেকের অনুমতির বিরুদ্ধে গিয়ে আমি বিবিএ ভর্তি হয়েছি, আচ্ছা। ঠিক আছে। সবাই মনে করেছিল ওটা কিছু হবে না। তো আমার এটা আমাকে খুব তাড়া করেছিল যে কিছু হবে না বিবিএ করে। আমাকে তখন বলা হয়েছিল ইংলিশ অনার্স নিয়ে, ফিজিক্স নিয়ে পড়, ম্যাথমেটিক্স কর, কেমিস্ট্রি কর, জয়েন্ট দে, এগুলো কর। কিচ্ছু করবো না, আমার ওটাই করতে হবে। আমার এটা মানে খুব ছোট বয়সের একটা হ্যাবিট। আমি যেটা একবার ফিক্স করে নিই আমি এটাকে করবো, সেটাকে আমি অ্যাট এনি কস্ট গিয়ে করতে হবে, ঠিক আছে। তো আমি ওটা গেলাম। তো আফটার কমপ্লিশন অফ মাই বিবিএ আমার ফার্স্ট টার্গেট ছিল আমি এমবিএ তো করবোই। তার আগে আমাকে কিন্তু অ্যাট এনি কস্ট বিবিএ রেজাল্ট হাতে পাবো, তাই জব অফার লেটার থাকবে আমার। তো আমি সেটা করেছিলাম, আচ্ছা, পেয়েছেন? পেয়েছিলাম। অ্যান্ড মোস্ট প্রবাবলি তখন আইটি সেক্টরেরই জাস্ট নতুন নতুন একটা ওপেন হয়েছিল, সেখান থেকে আমি পেয়েছিলাম তাদের, ঠিক আছে। তো আমি জয়েন করিনি, আমি নেক্সট সেলাম চলে যাই তামিলনাড়ু, ওখান থেকে এমবিএ করবো, ঠিক আছে। তো এমবিএ পর কোথায় জয়েন করেন? এমবিএ এমবিএ তে বললেন আপনি কোথায় সেকেন্ড র্যাঙ্ক করেছেন? সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার হয়েছিলাম। যদিও কোনো এক্সকিউজ হয় না, এমবিএ যখন আমি লাস্ট লাস্ট সেম চলছে তখন আমার অ্যাকচুয়ালি মা মারা যায়। ও আচ্ছা। তো আমাকে আই হ্যাভ টু কেম ব্যাক হিয়ার। আমার মনে আছে সেদিনকে আমি একটা প্রজেক্টে কোদাই ক্যানেলে ছিলাম, ভোরবেলা বাড়ি থেকে খবরটা আসে। তো সেই দিন তখনই আমাকে ব্যাক করে আসতে হয়। তো তারপরে সবকিছু হয়ে যাওয়ার পর আমি আবার যাই ওখানে। তো এক্সাম দিই, সেকেন্ড হই, এবং আমার বার্কলেজে আগেই আমার জয়েন বার্কলেজ ব্যাংক? বার্কলেজ ব্যাংক, ঠিক আছে। তো লিডসে, আমার লিডসের ওখানে ছিলাম, ওখানে ছমাস ছিলাম। লিডসে গেছিলেন? হ্যাঁ, লিডসে গিয়েছিলাম, ছমাস ছিলাম। বাট এজ কম, বুঝতেই পারছেন, একটা ইমোশনাল টার্মোয়ালের মধ্যে দিয়ে যাচ্ছি, সবে মা চলে জাস্ট গেছে। গন থ্রু করছি। সেই জন্য আর অ্যাকচুয়ালি খুব একটা ভালো লাগলো না। এখানে আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করছিলাম, অন্যান্য জায়গায়, এইচডিএফসি তে পেয়ে গেলাম। এইচডিএফসি ব্যাংক? ইয়েস। আচ্ছা। সো আই কেম ব্যাক। কিসে, কোন ডিভিশনে? আমার ছিল লোন অ্যান্ড ইনভেস্টমেন্ট। লোন এন্ড ইনভেস্টমেন্ট। হ্যাঁ, সো আই কেম ব্যাক। এসে এখানে ছিলাম। ক বছর ছিলেন এখানে 2014 অবধি আমি ছিলাম। মানে ক বছর? 4 ইয়ার্স। 4 ইয়ার্স ছিলেন? 4 ইয়ার্স ছিলাম। সরি। তারপরে ওই আরে এই অ্যাস্ট্রোলজির মানে যে প্রেজেন্ট যে প্রফেশনটা, সেটা অ্যাজ ওয়েল অ্যাজ পাশে তো চলতেই থাকছিল, কারণ এটা অনেক ছোট, সেটা করতেন? পাশে চলছিল। তো ওইটার জন্য আমি আর টাইম দিতে পারছিলাম না, আর আমি খুব ডেডিকেটেডলি কাজ করি। আমি যেটা টাইম দিতে পারি না আমি সেটা করি। সো ডিসাইডেড টু লিভ। ইয়েস, আই ডিসাইডেড। এবার বলি, অরিত্র মনটা অনেকে যাদের চেনা 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 লাগছে তাদের বলি, অরিত্র ভট্টাচার্য is now a renowned astrologer with his BBA and all the degrees, with his experience in the bank. Oritra is a great astrologer, is a very successful astrologer. গত সপ্তাহে অরিত্র আমরা রেড বাইনের এন্টারটেইনমেন্ট পক্ষ থেকে সেরা অ্যাস্ট্রোলজার অ্যাওয়ার্ড দিয়েছি। সেই সূত্রে আলাপ, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডটা শুনে আমার খুব ইন্টারেস্টিং লাগছে। একটা সফল মানুষ, শুধু অ্যাস্ট্রোলজি না, সফল মানুষ, যে অন্য একটা ভোকেশন তার হাতে থাকতেও, কাজ করতেও মাল্টিন্যাশনাল ব্যাংকে কাজ করে এই প্রফেশনে এসেছে। তাই জন্য আজ বলার আমার প্রথমার্ধে একদম শেষে চলে এসেছে, অ্যাস্ট্রোলজি পরে হাফে প্রশ্ন করবো। আমার একটা প্রশ্ন থাকে প্রত্যেকে, আমি বিলিভ করি যে মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্তে জীবন তৈরি করে। যে মুহূর্ত চলে যায় সেই মুহূর্তে আর ফিরতে হয়। সেটা মুকেশ আম্বানি 27 তলা অ্যান্টিলা বিল্ডিং থাকলেও ফেরত পাবেন না। আপনার অনেকটা যাত্রা, কিছুটা যাত্রা হয়েছে, কিংবা অনেকটা যাত্রা হয়েছে, অনেকটা যাত্রা বাকি, কিন্তু এর মধ্যে কোন সেরা মুহূর্ত? তার কারণ আমি বলছি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখছি যে এই 1 ঘন্টার ইন্টারভিউ আজকাল কেউ দেখে না, সুতরাং শর্টস করা হয়। তো তার মধ্যে এই শর্টস এর যে সেরা মুহূর্ত আপনার কি হয়েছে? একটা মুহূর্ত হয়, দুটো মুহূর্ত হয়, নট মেনি, বাট শুধু সেরাতম থাকলে সবচেয়ে ভালো, নাহলে একটা দুটো মুহূর্ত যদি। আমি আমার লাইফের সেরা মুহূর্ত, যদিও খুব পার্সোনাল, তবুও মানি যে আমি আমার নিজের বার্থ চার্ট অ্যানালাইজ করেছিলাম, এবং আমি বুঝেছিলাম যে কোনো না কোনো ভাবে আমার মেয়েই হবে, ঠিক আছে, এবং সুস্থ ভাবেই হবে। তো অনেক বড় বড় আমার স্ত্রীর কিছু কমপ্লিকেশন ছিল সন্তান নিয়ে। তো ডাক্তাররা বলে দিয়েছিল যে না, ইটস নট পসিবল। তো তারপরেও অন দ্যাট ডে, অন দ্যাট টাইম,
হুইচ আই হ্যাভ গিভেন টু দেম মেয়েই হয়েছিল, এবং ডক্টররা আগে থেকে নেম ফিক্স করে রেখেছিল। আমার মেয়ের কিন্তু নাম দিয়েছিল ডক্টররা। এটা আমার কাছে গ্রেট মোমেন্ট। 498তম সপ্তাহ, 475-এর বেশি অতিথি, সবার কিন্তু মুহূর্ত ডিফারেন্ট। এর সাথে আমি একটা বলে দিই, এটা অ্যাস্ট্রোলজিতে কিরকম হয়। আমার একজন বাবার বন্ধু, তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনিও ইঞ্জিনিয়ার ছিলেন, সন্তোষ কুমার শীল। 2018-তে শীলবাবু চলে যান। তা আমাকে যা বলতেন তার 90 থেকে 95% মিলতো। তা এবার তার একটা চরম মুহূর্ত বলছি, উনি তার ইন্টারভিউ নিতে পারলাম না, 2018-তে চলে গেছিলেন। তার শীলবাবুর বাবা অনেক বয়স, মা না বাবা অনেক বয়স অব্দি বেঁচে ছিলেন, এবং উনি বলেছিলেন যে সেই বছর, আই ডোন্ট রিমেম্বার দি ইয়ার, সেই বছর জানুয়ারি মাসেই উনি মারা যাবেন। ওনার দাদা এবং ভাই দুজনে, তিনজনই অ্যাস্ট্রোলজার, তিনজনের, দাদা ব্যবসায়ী, ভাই প্রফেসর, উনি ইঞ্জিনিয়ার, ব্যবসা করে, তিনজনই অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করে। দাদা বলেছিল যে না, বৈশাখ মাসের পরে যাবেন। তা 23শে জানুয়ারি ওনার বাবা মারা যায়, আমার মনে আছে। তা উনি হঠাৎ আমাকে ফোন করলেন, বাবা চলে গেছে। সো আই এক্সপ্রেস মাই কন্ডোলেন্সেস। বলছে, জানো সুজয়, আমি বলেছিলাম চলে যাবে, দাদাজি ভোরবেলা ফোন করতে, দাদা বলেছিল পয়লা বৈশাখের পরে। আমি যেই ফোন করলো, আমি বললাম কি বাবা চলে গেছে? তোমার বাবা চলে গিয়ে কাউকে আনন্দ লাগতে পারে, মানে দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন। বাবা ফুল লাইফ লিড করেছে 90s, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দিস ইজ দ্য মানে কিক ইউ গেট ফ্রম কারেক্ট অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন। চলেছি প্রথম একদম সে জায়গায় ছোট্ট গল্প বলবো। একটা খালের দুপারে দুটো, আমি পুরোনো দিনের কথা বলছি, খালের দুপারে দুটো আশ্রম, এবং আশ্রমের যে গুরু তাদের একজন করেই শিষ্য, এবং দুজনে একজন করে শিষ্য, এবং তাদের মধ্যে খুব কম্পিটিশন প্রেডিকশনের, মানে প্রেডিকশনের মানে তত্ত্ব নিয়ে, শাস্ত্র নিয়ে খুব সবসময় তাদের হয় ডিফারেন্স চলে। এবং সেইখানে আস্তে আস্তে সেই তার থেকে তিক্ততা, শত্রুতা, তারপর একদম কথা বলা বলি বন্ধ। কিন্তু যাই শিষ্য দুটো, তাদের একটু অদ্ভুত লাগে যে কি হচ্ছে, মানে আমাদের তো একদিন দুজনে যাচ্ছে, বাজার করতেই যাচ্ছে। তো একজন শিষ্য সেকেন্ড বাঁদিকে যিনি থাকেন, তিনি ডান দিকে যে আশ্রম, তার শিষ্য, সেই ভদ্রলোক সেই ছেলেটিকে জিজ্ঞেস করেছে যে কোথায় চলেছে। তো শিষ্যটি বলছে, যেখানে হাওয়া নিয়ে চলেছে, আমি তো শুকনো পাতার মতন, হাওয়া যেখানে নিয়ে যাবে আমি সেখানেই চলেছি। ওই শিষ্যটা পাজল গুরুকে এসে বলছে, ওই তুমি উত্তর দিতে পারলে না? বলে, তুমি পরের দিন জিজ্ঞেস করবে, আজকে তো হাওয়া নেই, আজকে কোথায় চলেছে। সে পরের দিন আবার সে যাচ্ছে, শিষ্যটা যাচ্ছে, এও যাচ্ছে। তখন উনি জিজ্ঞেস করছেন, বলছে আপনি, আর বলেছে হাওয়া নেই। তখন বলছে যে আপনি কোথায় চলেছেন, কেন সেদিন হাওয়া নেই? তখন বলছে যে ওই শিষ্য, সেকেন্ড যে শিষ্য, ডান দিকে শিষ্য বলছে, আমার পা যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানে চলেছি। কোনো উত্তর নেই, কেন সেই উত্তর তো প্রিপেয়ার করে আসেনি। আবার এসে বলছে তুমি বললে পা, তাহলে পরের দিনও পা বলবে, আত্মবোধ কিছু নিয়ে যাননি, তুমি বলবে যে পা না থাকলে কি করবেন? সেম থিং হ্যাপেন্স, উনি যাচ্ছে, বলছে পা নিয়ে না থাকলে কি করতে? বললাম, ও জিজ্ঞেস করেছে যে তুমি কোথায় যাচ্ছ। তখন বলছে আমি ওই গ্রামে যাচ্ছি বাজার করে। দ্য রাইট কারেক্ট আনসার, দেয়ার ওয়াজ নো আনসার। দ্য স্টোরি এন্ডস হিয়ার। তর্কে কারো জিত নেই। সো দ্য স্টোরি এন্ডস, দ্য মরাল অফ দ্য স্টোরি, যে আমরা পাস্ট নিয়ে বেঁচে থাকতে চেষ্টা করি, অতীত নিয়ে বাঁচা যাবে না, মুহূর্তে বাঁচতে হবে। যে মুহূর্ত, সেই মুহূর্তের জন্য বাঁচতে হবে, সেই মুহূর্ত, অ্যান্ড দ্যাট মোমেন্ট উইল ক্রিয়েট গ্রেটার মোমেন্টস ইন লাইফ। সুতরাং অতীত নিয়ে আনন্দ কিংবা দুঃখ না করে আগের মোমেন্টটা কি করে হোলসাম হ্যাপি করা যাবে, সেই জন্য যদি আমরা প্রেজেন্টলি কাজ করি, দেন উইল হ্যাভ আ নাইস ফিউচার, দেন উইল গো টু দ্য টপ অফ সাকসেসফুল ক্যারিয়ার or achievement whatever we're looking for. চলে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুযোগ। পথে সঙ্গে সুজন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। আজকে জয়ের পথে সঙ্গে সুজয় 498তম সপ্তাহ, 498 এপিসোড, এবং আজকের এপিসোডে আমার অতিথি অরিত্র ভট্টাচার্য। অরিত্র একটু যদি আপনার পার্সোনাল লাইফ শেয়ার করেন, দ্যাট উইল হেল্প টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। মানে সবাই তো আপনাকে অন্যভাবে চেনে, একটু আপনি আপনার বললেন, বাবার কথা বলেছেন, একটু যদি মানে স্ট্রাকচারালি একটু বাবা মা। আমার অ্যাকচুয়ালি বাবা মা ছিলেন, এখন এই মুহূর্তে কেউ নেই। আমার দিদি, বাবা কি করতেন? বাবা স্কুল টিচার ছিলেন। আচ্ছা, বাবা ঠিক আছে, বাবা স্কুল টিচার ছিলেন। মা ফার্স্টে জব করতেন, বাট পরে গিয়ে জব ছেড়ে দেন, হাউস ওয়াইফ হয়েছেন। তো আমার সিস্টার ছিল, তিনিও মারা গেছেন, আমার দিদি।
তো প্রেজেন্টলি আমার ফ্যামিলি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি, আমার স্ত্রী, আমার মেয়ে। মেয়ে কত বড়? মেয়ে জাস্ট ক্লাস 2 তে ও পড়ছে, ছোট্ট মেয়ে। একদম ছোট। হ্যাঁ। তো আর এছাড়াও আমার ফ্যামিলি বলতে স্ত্রী কি জেঠুরা, হাউস ওয়াইফ? হ্যাঁ হোম মেকার। ও ফ্রেঞ্চে এমএ, আচ্ছা, ও ফ্রেঞ্চে এমএ হ্যাঁ পড়ছে। ফ্রেঞ্চে এমএ। হয়তো বাচ্চা বড় হলে হয়তো কাজ করলেও করতে হ্যাঁ পারে। মেবি, ঠিক আছে, কারণ তখন আমার ফ্যামিলি, বললাম না আমার ফ্যামিলি একটু কেউ প্রবলেম ছিল ছিল। না। সো দ্যাট টাইম শি হ্যাড টু টেক কেয়ার কেয়ার অফ অফ দ্য ইট। হোল ফ্যামিলি। সো সেই জন্য ও তখন আর কিছু করেনি, ক্যারিয়ার ছেড়ে দিয়ে এটাই দেখেছে। এক্সেলেন্ট। তো No, this is one of the toughest হ্যাঁ, job একটা this is also a big In fact, corporate আমি in এখন India. বলি, এই বয়সে আমি বলি যে আমরা ধরুন খুব ভালো করলাম আর ছেলে মেয়ে ঠিক মতো মানুষ হলো না, দেন ইউ আর মানে নট সাকসেসফুল এট দ্য এন্ড অফ দ্য ডে, তাই না? Actually আমরা যদি সেইভাবে দেখি, একটা বাড়িও কিন্তু খুব বড় কর্পোরেট। একদম সো একদম। যে গৃহিণী বাড়ি She is সামলাচ্ছে, the CEO of the family. She is the CEO of the company. actually তাই কিন্তু on everything she had to take a decision, যে এখন এইভাবে করবো, এইভাবে এই ডিসিশনটা নেবো। সো এভরি পিস she had to implement এটা। প্রথমার্ধে যারা দেখেননি তাদের জন্য বলেছি, আমি বলেছি যে অরিত্র ভট্টাচার্য is not now doesn't work as a manager of passing a BBA or MBA exam or second holder BBA exam, worked in multinational banks. অরিত্র ভট্টাচার্য এখন known as an astrologer of repute. আমি তোমাকে জিজ্ঞেস করবো যে অ্যাস্ট্রোলজি তো তোমার প্রফেশন হিসেবে করো, Yes. কিন্তু এইটাও ওই শর্টস এর জন্য, মানে শর্টস এ যে কি হবি পারসিউ করো, মানে আমরা তো সবাই দেখা, আমি বলি যে ফেসবুকে হাসি মুখ দেখাই যে সবাই হাসিতে আছে, তা না, ফেসবুকে পিজা খেলে হয়তো বাড়িতে বসে সে রুটি খাচ্ছে। সো এট দ্য সেম টাইম যে হোয়াট ইজ মানে কিন্তু এই যে দৈনন্দিন কাজের গ্রাজুয়ালি কিংবা মনোটনি থেকে করতে কিংবা স্ট্রেস থেকে আমরা কিছু হবি, তোমার হবি কি? আমার বেসিক্যালি 3টে হবি আছে। একটা হচ্ছে ড্রাইভিং, আচ্ছা, আই লাভ ড্রাইভ, I এক্সেলেন্ট। actually drove. Then photography, my passion, another, and cooking. কোনোটাই কিন্তু অ্যাস্ট্রোলজির সাথে কোনো রকম সম্পর্ক নেই। ড্রাইভিং, হ্যাঁ, কুকিং, আর আরেকটা কি বলে, Photography. ফটোগ্রাফি। এক্সেলেন্ট এক্সেলেন্ট। দিস ওয়াজ আনসার নট এক্সপেক্টেড। এবার বলি অ্যাস্ট্রোলজি করতে কোন সময় থেকে তুমি, হি ইজ নোন অ্যাজ অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজি করতে মানে হাউ মানে মানে হাউ হোয়াট পার্সেন্টেজ an individual can trust astrology? See, ফার্স্ট একজন অ্যাস্ট্রোলজারকে সার্টেনলি ফুললি ট্রাস্ট এই মুহূর্তে তো কাউকেই করা উচিত না। অ্যাজ বিকজ আমি বলবো অ্যাস্ট্রোলজিটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল প্রত্যেকের নিজস্ব জানার জন্য। আমরা যে সাবজেক্টে জানি না, আমি বহু জায়গায় অ্যাস্ট্রোলজি করছি, ঘুরছি, দেখছি তো মানুষের ভয়টা খুব বাজেভাবে ইউজ করছে অনেক জায়গায়। তো লজিক্যালি সবসময় চিন্তা করাটা উচিত, অ্যাস্ট্রোলজি লজিকের বাইরে হতে পারে না। আমি এটা সবসময় বলি, আমি আমার টিভির প্রোগ্রাম চলতো তখন আমি বলেছি, ফেসবুকেও বলি, সব জায়গাতেই আমি বলি। তো ট্রাস্ট তখনই করুন যখন আপনার মাইন্ড আপনাকে বলবে যে হ্যাঁ এটা ফেথ করার জায়গা। কিন্তু হ্যাঁ অবশ্যই ফেথ রাখতে হবে অ্যাস্ট্রোলজিটার উপরে। অ্যাস্ট্রোলজি ওয়ার্কস, আই নো ভেরি ওয়েল। অ্যাস্ট্রোলজি কখনো ভুল হয় না, এটা 100%। ডিপেন্ড করে যে আপনার ক্যালকুলেশনটা ঠিক হচ্ছে, তাই না? How you are Depends calculating. from astrologer to astrologer who Yes. knows the job rightfully. Actually, এবার বলে যে কবে শুরু করলেন এটা? I'm coming to that. Actually, I envy my father on that. আমি আমার বাবাকে ছোট বয়সে দেখতাম, বাবা হাত দেখতেন, ঠিক আছে? তো হাত দেখে ফার্স্ট আমার এই জিজ্ঞাসা তৈরি হওয়া যে বাবা হাত দেখে মানুষকে যেটা যেটা বলছে সামনের লোকটা হা করে সেটাই বলে যাচ্ছে। তো আই ইউজ টু অ্যাস্ট্রোলজি, তখন আমরা বাচ্চাদের কাছে তো অনেক রকম স্টোরি ঠিক, থাকতো, ঠিক, তো ঠিক, অনেক ঠিক। কিছু চিন্তা ভাবনা। তো আমি তখন লুকিয়ে লুকিয়ে ওই বইগুলো পড়া ফার্স্ট শুরু করি। আচ্ছা, আচ্ছা। এক্স্যাক্টলি। তো তখন অত কিছু বুঝতাম না, বাট স্কুলে গিয়ে বন্ধুদের হাত দেখে এটা ওটা বলতাম, তাদের মুহিত। আর তখন ওই বাদাম ভাজে এইটাই তাদের কাছ থেকে কিনে খেতাম। এই জিনিসটা দিয়ে আমার অ্যাস্ট্রোলজি বেসিক্যালি স্টার্ট ফ্রম স্কুল। সো এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। বাবা আমাকে নার্চারিং করেছে, অনেকেই আমার প্রচুর টিচার। কোনো কি কোর্স করেছেন অ্যাস্ট্রোলজি? হ্যাঁ ডেফিনেটলি কোর্সও করেছি আমি, বিএইচইউ থেকে, বেনারস ইউনিভার্সিটি থেকেও কোর্স করেছি, কলকাতাতেও অনেক জায়গায় কোর্স করেছি, অন্যান্য ইনস্টিটিউট থেকেও কোর্স করেছি, বিভিন্ন রকম আমি করতেই থাকি। আমাকে কেউ যদি আমি কোনো জায়গায় দেখি যে হ্যাঁ কেউ কিছু একটা বলছে, নতুন কিছু বলছে, আমি যেটা জানি না, সেই জিনিসটা আমি সাবস্ক্রাইব করি, আমি অ্যাটলিস্ট আমি পড়ি, দেখি। কোন সময় ঠিক করলেন যে ফুল অ্যাস্ট্রোলজিতেই, অ্যাস্ট্রোলজি প্রফেশন? তার কারণটা হচ্ছে যে আপনার সাথে আপনার ডিগ্রি ছিল, আপনি একটা মাল্টিন্যাশনাল ব্যাংকে কাজ করছিলেন, যদিও কোনো কাজই একটা দারুণ সিকিউরিটি আজকাল দেয় না, তার কারণ হচ্ছে আপনি যে কাজ বলছেন তার একটা টার্গেট থাকে সবটা, কিন্তু সেই নিয়েই তো মানুষ বাঁচে, সেই নিয়েই সংসার করে, সেই নিয়েই রিটায়ার করে, এবং সেটা থাকা সত্ত্বেও কেন
অ্যাস্ট্রোলজার হিসেবে আপনি সাকসেসফুল হবেন কিনা দের ইজ নো গ্যারান্টি, অ্যাজ দের ইজ নো গ্যারান্টি ইন লাইফ ইটসেলফ। সেখানে কখন ডিসাইড করলেন যে আপনি অ্যাস্ট্রোলজি আপনার প্রফেশন করবেন? আপনি মোমেন্টের কথা বলছেন, হ্যাঁ। দেয়ার ওয়াজ এ মোমেন্ট ইন মাই লাইফ অ্যাকচুয়ালি। তো আমার মনে আছে আমরা চেন্নাই এসেছিলাম, তখন আমি এমবিএ পড়ছি, বন্ধুরা মিলে মেরিনা বিচে আমরা যাচ্ছি। তো একজন তখন চাকরি করছেন, ও পড়ছেন, তখন পড়ছেন ওই ঠিক আছে? এমবিএ So, তখন এমবিএ করছি, তখন তো কখনো চিন্তা আর আশপাশে চিন্তাতেই নেই আমি অ্যাস্ট্রোলজার। হ্যাঁ। ওকে, তো একজন বয়স্ক ভদ্র মহিলা বিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন, তামিলেই উনি আমাকে ডাকলেন, ঠিক আছে? তো গেলাম আমরা, তো তখন উনি তামিলেই বলছেন আমাকে যে তুমি না স্পিরিচুয়াল পার্সন হবে, দেখো। তামিলে বলছে, আমার বন্ধুগুলো না আমার দিকে দেখছে আর ওনার দিকে দেখে হাসছে। কারণ একটা ছেলে ওখানে দাঁড়িয়ে বলেছিল, এই যদি স্পিরিচুয়াল পার্সন হয় আমি মাথা ন্যাড়া করে ঘুরে বেড়াবো। সে কি মাথা নেড়া করেছিল আলটিমেটলি? আমি কিন্তু যখন ফার্স্ট কৌস্তব বাগচির মতো এরকম খুব কম লেখ দেখা যায়। আমি যখন ফার্স্ট পোস্টটা করি যে আমি সব ছেড়ে দিলাম, আমি অ্যাস্ট্রোলজি করবো, ফার্স্ট ফোনটা ওর কাছ থেকে কি রে, তাহলে ওই কথাটা ঠিক হলো? হয়েছে, হ্যাঁ ঠিক হলো রে। আমার কিন্তু এখনো কখন মনে আছে। ডিসাইড করলেন? আমি এটা তখন থেকে ঠিক করেছিলাম, যদি পসিবল আই উইল ট্রাই। আমি যখন ছোট ছিলাম, আমি যখন বাবাকে দেখতাম, আমি তখন থেকে আমি ভাবতাম যে আমি এরকম একদিন বলবো। বাট 2014 এ এপ্রিলে আমার এইচআর এর সাথে একটা ঝামেলা হয়। তো সেই নিয়ে আমি তখন ডিসাইড করে নিই, এনাফ ইজ এনাফ, এনাফ, দিস ইজ ডান। কারণ আমি আমার ক্যারিয়ারে টার্গেটের কথা বললাম, আমাদের হিউজ টার্গেট থাকতো এভরি মান্থ। তুমি টার্গেট তো করতে আমি প্যান ইন্ডিয়াতে অলওয়েজ টপ হতো। ও এক্সেলেন্ট। সো আই লেফট অন এ ওয়ান নোটিস, আই লেফট এভরিথিং। এবার বলুন যে মানে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন তো এই যে লোকে আপনার কাছে আসে, সবাই তো, আমি বলি যে অ্যাস্ট্রোলজির কাছে লোকে যায় নিশ্চয়ই রেজাল্টস পায়, না হলে তো লোকের তো বোকা না কেউ আর কি, সবাই তো মানে আপনার যে মানে করেছেন যে আপনি কোন কোন মানে প্রেডিকশন করে আপনার, একটা হচ্ছে কোন নামি দামি ব্যক্তির প্রেডিকশন মিলেছে ভালো হয়েছে, আর কোনটা আপনার নিজের ভালো লেগেছে, যে আপনি যেরকম একটা নিজের সম্বন্ধে বললেন যে আমার এটা ভালো লেগেছে, আমি এটা ভেবেছিলাম এটা আমার মেয়েই হয়েছে, সেরকম কোন প্রেডিকশন আপনার মনে হয়েছে যে একজন কাউকে ইন্ডিভিজুয়ালকে করেছেন ভালো লেগেছে? আর একটা হচ্ছে কোনো পরিচিত মুখ কিংবা সোশ্যাল ওয়ার্কার কিংবা আপনি সোশ্যাল ওয়ার্কও করেন আমি দেখলাম, হয়তো সেটা এরপরে জিজ্ঞেস করবো, সেটা এই দুটো একটু যদি বলুন। অ্যাকচুয়ালি আমি ক্লায়েন্টের নাম ডিসক্লোজ না 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 নাম। তো এই খুব রিসেন্টলি আমার একজন ক্লায়েন্ট, তিনি খুব ডিস্টার্ব ছিলেন, এতটাই ডিস্টার্ব ছিলেন যে এই লাস্ট 7 to 10 ডেজ এর মধ্যে উনি হয়তো একটা লাইফের বিশাল কোনো ডিসিশন নিয়ে নিন। তো আমি তখন তাকে বলেছিলাম যে একটা পার্টিকুলার প্রেডিক্ট করে যে সবাই যেটা চিন্তা করছে সেই জিনিসটা ঘটবে, ডেফিনেটলি নিশ্চিন্ত থাকো, তোমার এই প্রবলেম হবে না, সলভ হয়ে যাবে। তো সে খুব দাঁতে দাঁত চিপে ছিল এবং আপনার সে বিশ্বাস করেছিল এবং at the time particular in the evening that person called me up and আমাকে প্রচন্ড থ্যাঙ্ক করলো। তো এইটা আমার খুব ভালো লেগেছে। এক্সেলেন্ট, সেটা আমি জানতে আমি কোনো রেমেডি করিনি, জাস্ট প্রেডিক্ট করেছি। প্রেডিক্ট করে ওনার যে বেটার হয়েছে এটাই আমার ভালো লেগেছে। এবার বলি এই যে আমি অনেক স্টোনস পড়েছি, স্টোনস কি কাজ করে, জেম কি কাজ করে? হ্যাঁ ডেফিনেটলি জেম কাজ করে, জেম প্রপার জেম। দেখেন ইউরোপ আমেরিকাতে কেউ জেমস পড়ে না, তাদের কি কোনো ভালো কিছু হয় না? তা তো হয়, মানে আমি তো পড়ে আছি, মানে আমি বিং আ এডুকেটেড পারসন ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, আমি পড়ে আছি। আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি কেন জিজ্ঞেস করছেন, বিকজ আপনি এই লাইনে তাই জানেন। জাস্ট জেমস ওয়ার্ক এখানে আমি কামিং টু দিস পার্ট, আমাদের এই যে বেদ উপনিষদ এই জিনিসগুলো আছে না, আমরা ছোট করে বলবেন কেন, অনেক খুব শর্টে বলছি, আমরা এটা মনে করি সবকিছু এটা ঠাকুর ধর্ম, স্পিরিচুয়ালিজম এন্ড এডুকেশন ইজ ডিফারেন্ট। ওটা হচ্ছে একটা বিদ্যা, ইমপ্লিমেন্টেশনটা ইউরোপিয়ান কান্ট্রিজে অন্যরকম পার্ট আছে। ওখানে কি হয়, বিশেষ করে ওখানে ছোট 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 ক্রিস্টালস এর উপরে কাজ হয়। আর জেমস প্রচন্ড এই জন্য শক্তিশালী, যদি প্রপারলি ইনভেস্টিগেশন করে তাকে কাউকে একটা ওষুধ দেওয়া যায়, তার তাহলে বিভৎস কাজ হয়। ওদের দেখবেন যারা জেমস এখানেও ইন্ডিয়াতেও পড়েনি, তাদের কি হচ্ছে না হচ্ছে, ডেফিনেটলি যেরকম তার দশা অন্তর্দশা যাবে, তার ভাগ্য যেভাবে চলবে তার লাইফটাও সেরকম ভাবে চলবে। বাট ওয়াই রেমেডি উইল কিপ ইউ ওয়ান স্টেপ, ক্যাটালিস্টের কাজ করে। ইয়েস, ক্যাটালিস্ট, এক্স্যাক্টলি। এবার আপনি বলি, আপনার এই তো অনেক দিন ধরে করছেন, সুনাম হয়েছে, তাই জন্য প্রাইজও পেয়েছেন, তার জন্য কনগ্রাচুলেশন আপনাকে। অল্প বয়সে, মানে আপনি যাদের সাথে পেয়েছেন তারা
অনেকে 50-60 বছর করছেন, ইউ আর ভেরি ইয়াং। আমরা প্রার্থনা করি যে আপনি আরো এগোন। এবার বলুন যে মানে আপনি তো বাংলাতেই বড় হয়েছেন, ওয়েস্ট বেঙ্গলে বড়, যদিও বিদেশে ছিলেন আপনি। আমি প্রথম যে প্রোগ্রামটা শুরু করি 2 জুলাই 2016-তে, আমি বলেছিলাম যে আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক হতে চাই। সোনার তো কিছু হয় না, সোনার মেয়ে, সোনার ছেলে, সোনার সংসার। তো এই উইথ দ্য চেঞ্জ মানে, এবং আমার এই ফাইটটা চলেছে। এবং আমি তো আপনার কি মনে হয় মানে আমাদের সোনার বাংলা করার দিকে এবার আমরা ঠিক করে এগোবো? দেখুন, আই বিলিভ ইন টাইম অলওয়েজ। দিস ইজ দ্য ইয়ার অফ চেঞ্জ। তো চেঞ্জেস এসছে। এটা আমি গত বছর টক ব্যাক উইথ ভেন্দ্রিলাস শুরুতেও আমি বলেছিলাম যে দিস ইয়ার গোনা বি চেঞ্জ পলিটিক্যালি। সো পলিটিক্যালি চেঞ্জেস হ্যাজ কাম। তো যে কোনো চেঞ্জেস নতুন কিছু ডেফিনেটলি নিয়ে আসে। আর এই বছর তো নতুন নিয়ে আসছে। এই পরপর যে স্টেজগুলো আসতে চলেছে, এইটা আমাদের কিছু ভাঙবে, কিছু গড়বে। ডেফিনেটলি পজিটিভ জিনিস তো আসবেই। কিন্তু আমাদের অনেক কিছু ভাঙাটাও সহ্য করতে হবে। আমাদের নতুন অনেক কিছু অ্যাডাপ্টেশন করতে হয়। নতুন আমরা অ্যাডপ্ট করতে সমস্যায় পড়ি। বাট নতুন তো হবেই এবং পজিটিভ আসবে। 10 বছর ধরে বলে যাচ্ছি একই কথা বলো, সোনার বাংলা শুধু কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতো সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা করি, হাতে হাত ধরি সোনার বাংলা, হাতে হাত ধরি সোনার বাংলা। আমার শেষ প্রশ্নে যাবো, তার আগে একটা প্রশ্ন আমি জাস্ট স্কিপ করে মিস করে গেছি। সেটা হচ্ছে আপনি অনেক সোশ্যাল ওয়ার্ক করেন, সেই সোশ্যাল ওয়ার্ক সম্বন্ধে যদি 2-4 কথা বলেন, কেন সেটাই বা করতে শুরু করলেন এবং কি করেন সেটা যদি একটু। অ্যাকচুয়ালি আমি ছোট বয়স থেকে দেখতাম আমার মা মানুষকে প্রচন্ড হেল্প করতে। তো ফর দ্যাট রিজন আমার কোনো এক সময় মনে হয়েছিল আমি যতটুকু পারি, আমি কোনোদিন এগুলো সোশ্যাল মিডিয়াতে আসাজ দিই না। আমি মনে করি না এটা দেওয়াটা খুব দরকার। আমি প্রত্যেক দিন 10 জন মানুষের লাঞ্চের ব্যবস্থা আমি নিয়েছি। আচ্ছা, আমি তাদের সেই Excellent. ব্যবস্থাটা রাখি। আর প্রত্যেকটা বড় ইভেন্ট সারা বছরে আমরা রাস্তায়, আমার সাথে আরো বেশ কয়েকজন ছেলে মেয়েরা আছে। তো তারা আমরা সবাই মিলে আমার গাড়ি নিয়ে বেরোই। খাবার আর যতটুকু সম্ভব হয় জামা কাপড় আমরা তাদের কাছে দিয়ে দিই। নিজের থেকে। কারোর কাছ থেকে আমরা কোনো কিছু নিই না। না নিয়েই দিই। সুতরাং এইটুকুনি যদি আমরা করি, একজন যদি 10 জনের খাবার বের করে, তাহলে বোধহয় আমাদের দেশে দারিদ্র থাকবে না। আই কনগ্রাচুলেট হিম। আমি ঈশ্বরকে প্রার্থনা করি জয়িত্রবাবু যেন আরো ভালো ভাবে কাজ করতে পারেন, আরো ভালো নিজের প্রফেশনে পার্সোনালি হোলসামলি হ্যাপি হন। আমরা একদম শেষ প্রশ্নে চলে এসেছি, এবং আপনি যদি আমার এপিসোডস গুলো দেখেন, সপ্তাহের পর সপ্তাহে আমি 7 রুলস অফ সাকসেস বলি, সাপ্তাহিক সাফল্যের 7 হন। এগুলো যে আমার কথা ঠিক তাই না, এটা সফল মানুষদের থেকে নেয়া, এবং সেটাকে বাট কোনো সপ্তাহে কোনো সপ্তাহে কাট পেস্ট না। I keep on changing. কেন আমি করি তার কারণ I keep on saying যে শব্দই ব্রহ্ম, word is power. If you keep on hammering on the same tune, কিছুটা ডেন্ট হবে। আমি মনে করি আজকে 10 বছরে কোটি কোটি লোক এই প্রোগ্রামটা দেখেছে, 8 থেকে 80, এবং সেখানে যদি 1%ও মানে ইন্সপায়ার্ড হয়ে থাকে এই মোটিভেশনাল টক শো দেখে, মাই জব ইজ ডান। কেন এইটা আমি ইটস নট মাই ব্রেড এন্ড বাটার, আমি এটা নিজের প্যাশন থেকে করেছিলাম। টিম জয়ের পথে সঙ্গে সোজা তার অতিথি নির্বাচন করে তার সাফল্যের নিরিখে। আপনার এই রেড ভাইন এন্টারটেনমেন্টের অ্যাওয়ার্ডই আমাকে এক্সাইট করেছে আপনাকে ইনভাইট করার জন্য। এবার আমার গেস্টদের এটা ম্যান্ডেটরি, মানে কোয়েশ্চেন, আমার শেষ প্রশ্ন, যে তাদের ওই সফল মানুষদের তাদের অ্যাডভাইস ফর সাকসেস ফর ভিউয়ার্স। আমি বললাম আমি এডুকেশনাল ইনস্টিটিউশনে আছি গত 18 বছর ধরে। ইনিশিয়ালি দ্য ভিউয়ার্স স্টুডেন্টস, তারপরে সাউথ পয়েন্টে পড়েছি, যাদবপুরে পড়েছি, ক্যালকাটা ইউনিভার্সিটি পড়েছি, বাইরে ইউনিভার্সিটি পড়েছি, সবাই সেই স্টুডেন্ট। কিন্তু এখন কিন্তু 8 থেকে 80 ওভার 10 ইয়ার্স এত স্প্রেড হয়েছে। আপনার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স? আমি একটা জিনিসে খুব নিজে বিশ্বাস করি যে আমাদের যদি কোনো ড্রিম থাকে সেটার পিছনে অবশ্যই দৌড়ানো উচিত। তার জন্য আপনাকে যে জিনিসটা প্রথম রাখতে হবে সেটা হচ্ছে পেশেন্স আর নিজের প্রতি নিয়ম। আর এই নিয়মের যেন কোনো চেঞ্জেস না আসে, এইটাই কিন্তু সাকসেস এনে দেবে। তাছাড়া আর কিচ্ছু না, ভেরি সিম্পল। সুতরাং for success what is required is patience, perseverance and your goal and the vision that what you want to do. অন্য করছে বলে আমিও সেটা করব তা না, আমার কি ভালো লাগে, আমার প্যাশনটা কি, and that with patience. Overnight success হয় না, so you have to keep on working on that, and at the end বলে মায়ের বাণী দিয়ে শেষ করো, মা বলছেন forward ever forward, at the end of the tunnel is the light, at the end of the fight is the victory. সুতরাং ভিক্টরি আমাদের হবে, সাকসেস হবে, লেগে থাকতে হবে with patience.
চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং, কেষ্ট শাহ কারুকৃত অ্যাডভার্টাইজিং, হোর্ডিং, পোস্টার্স, ব্যানার্স দিয়ে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। ধন্যবাদ দেবো সুশোভন কুন্ডু এবং সুদীপ কুমার কুন্ডু, ডিরেক্টর অফ রেজনবি গ্রুপ, যারা বছর পর বছর আমার ডিজিটাল প্রমোশনিং করে আমাকে সাহায্য করেছেন। ধন্যবাদ দেব সেন, প্রথম মধ্যে এবং শেষে যে গানটা দেখেন সেই গানটা ডাইরেক্ট এবং কম্পোজ করেছেন, 240তম এপিসোড এসেছিলেন। ধন্যবাদ রাঘব চট্টোপাধ্যায়, যে গানটা অসম্ভব ভালো গিয়েছেন। আপনারা ইউটিউবে পুরো গানটা পাবেন, আপনারা তো এই প্রমোশনের সময় পুরো গানটা পান না, দেখবেন অসম্ভব একটা ভালো গান রাঘব চট্টোপাধ্যায় গিয়েছেন, 315তম এপিসোডে এসেছিলেন। ধন্যবাদ দেবো ডিরেক্টর্স এন্ড ট্রাস্টি অফ শেয়ারব্রত স্কুল অফ নার্সিং, যারা কিছুদিন হলো আমার সাথে ছিলেন, এবং ধন্যবাদ আপনাদের দর্শকদের যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর সঙ্গে দেখে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টা, আমাকে নিজে কখনো অফিসে এসে, কখনো রাস্তায়, কখনো বাড়িতে এসে আমার প্রোগ্রাম ভালো লাগার কথা বলেছেন। অ্যান্ড আই কিপ অন সেইং দ্য মোটিভেটর গেটস মোটিভেটেড। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন বলে যাবো এক মোটিভেশন শায়রি, হিন্দিতে বলতে ভালো লাগে। কত শায়রি বলা হয়ে গেছে, তার মধ্যে 30-40টা মুখস্থ হয়ে গেছে। যখনই মোটিভেশন টকিং করতে উঠি সে একটা না একটা বলি। বলছে हर कर बैठना जिंदगी का उसूल नहीं, हर कर बैठ जाना जिंदगी का उसूल नहीं, अंधेरे रात के बाद सुबह का फूल सही, अंधेरी रात के बाद सुबह का फूल सही, जो गिरकर भी हर बार संभल जाती है, जो गिरकर भी हर बार संभल जाती है, वही इंसान एक दिन इतिहास बदल जाता है, वही इंसान एक दिन इतिहास बदल जाता है, जो गिरकर भी हर बार संभल जाती है, वही इंसान इतिहास बदल जाती है, इतिहास बदल जाती है, इतिहास बदल जाती है। नमस्कार, फिर আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। পথে সঙ্গে